স্কুলে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের যে সেক্রেটারি তিনি নিজে একটা এনকোয়ারি কমিটি করেছিলেন। সেই এনকোয়ারি কমিটির রিপোর্টে সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম আছে, তৃণাঙ্কুরের নাম আছে। রাজ্যের শিক্ষা দপ্তরের সেক্রেটারি তিনি এফআইআর করে বলছেন যে রাজ্যের মন্ত্রী এবং আমলাদের কারণে এই ধরনের দুর্নীতি হচ্ছে। এর থেকে খারাপ কথা কি হতে পারে? যারা এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, যারা এই দুর্নীতির আখড়া করে তুলেছে এই রাজ্যকে, তাদেরকে গদিচ্যুত করতে হবে। শহর যখন এসএসসি মামলার চাকরিহারাদের নিয়ে উত্তাল, ঠিক তখনই জিটিএ মামলার রায়ে একের পর এক কথা বলে যাচ্ছেন, অবজারভেশন দিয়ে যাচ্ছেন কলকাতা হাইকোর্ট। ৩১৩ জন শিক্ষকের উপরে কার্যত ঝুলছে চাকরি বাতিলের ফতেয়া। কোন দিকে যাচ্ছে প্রাথমিকের দুর্নীতির মামলা? এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী শামীম আহমেদ। শামীমদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যেভাবে জিটিএ মামলাটা এগোচ্ছে, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ হবে কি হবে না, সেটাই এখন একটা বড় জটিলতা। কোন জায়গায় আছে, কোর্ট কি বলছে? দেখুন, আমরা এতদিন পর্যন্ত যেসব নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি দেখেছি, সেখানে একটা প্রক্রিয়া ফলো করা হয়েছে, তাতে দুর্নীতি হয়েছে। জিটিএর ক্ষেত্রে যে নিয়োগ হয়েছে সেখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি, যাকে মনে হয়েছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং দেখা গেছে যে একজন এয়ার ইন্ডিয়া কাজ করে, ইন্ডিগোতে কাজ করে, বা কলেজে কাজ করে, বা সিভিকের কাজ করে, তাদেরকেও স্কুল টিচার হিসেবে দেখানো হয়েছে এবং পরবর্তীকালে সেই স্কুল টিচার হিসেবে তাকে অ্যাপ্রুভ করা হচ্ছে রেগুলারাইজ করে। তো দুর্নীতির একেবারে পাহাড় প্রমাণ ওখানে। ফলে তা চ্যালেঞ্জ হয়েছে সঙ্গত কারণেই। আদালত গতদিনের অর্ডারে নির্দেশ দিয়েছে কেন এই ৩১৩ জনের, যাদের রিক্রুটমেন্টের জন্য শেষে পদক্ষেপ নিয়েছে, তাদের সমস্ত মাইনে বন্ধ করে দেওয়া হবে না। ইনস্ট্রাকশন আজকে নিয়ে আসার কথা ছিল, যেহেতু ওরা নতুন অ্যাডভোকেটকে নিযুক্ত করেছে, ফলে আজকে আদালত তাদেরকে সময় দিয়েছে, আগামী ৩০শে এপ্রিল পুনরায় শুনানি হবে। নতুন অ্যাডভোকেট নিয়োগ করা মানে এটা কি আপনার মনে হয় যে এটাও একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ, অন্তত রাজ্য সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে বলা হলো, মানে চেঞ্জ করা হলো? দেখুন, দীর্ঘদিন ধরে জিটিএ এবং রাজ্য সরকার বিভিন্ন কারণ দেখিয়ে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এর আগে ডিভিশন বেঞ্চ গেছে, সুপ্রিম কোর্ট গেছে, আবার পুনরায় শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তারপরে বিভিন্নভাবে মামলায় শুনানিতে দেরি হচ্ছে। অ্যাডজনমেন্ট তারা চাইতেই পারে, আদালত দেবে কি দেবে না স্থির করে, কিন্তু আমরাও চেষ্টা করছি যত দ্রুততার সঙ্গেই মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়। একাধিক তৃণমূল নেতা, ছাত্রনেতার নাম উঠে আসছে, কাদেরকে আপনারা আইডেন্টিফাই করেছেন এবং এই বিষয়ে হাইকোর্টে সওয়াল করছেন? আইডেন্টিফাই করার কাজ আমাদের নয়। এখানে স্কুলে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের যে সেক্রেটারি তিনি নিজে একটা এনকোয়ারি কমিটি করেছিলেন। সেই এনকোয়ারি কমিটির রিপোর্টে বেশ কিছু নেতামন্ত্রীর নাম উঠে এসছে এবং সরকারি আধিকারিকদের নাম উঠে এসছে। তার ভিত্তিতে তিনি একটা এফআইআর রেজিস্টার করেন এবং সেখানে সেই রিপোর্টকে তিনি রিলাই করেছেন। ফলে সেই তদন্ত চলছে। কি নাম ছিল ওখানে? সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম আছে, তৃণাঙ্কুরের নাম আছে বলে জেনেছি আমরা। এখন আরো অনেকের নামই আছে। সেই রিপোর্ট আমাদেরকে এখনো ফর্মালি দেয়নি, ফলে এরা যারা তদন্ত করছে তারা সঠিকভাবে বলতে পারবে আরো কাদের নাম আছে সেখানে। কিন্তু যেটা হচ্ছে যে রাজ্যের শিক্ষা দপ্তরের সেক্রেটারি তিনি এফআইআর করে বলছেন যে রাজ্যের মন্ত্রী এবং আমলাদের কারণে, তাদের উদ্যোগে এই ধরনের দুর্নীতি হচ্ছে। এর থেকে খারাপ কথা কি হতে পারে? এসএসসির ক্ষেত্রে সেটা বলা গেল না কেন? জিটিএর ক্ষেত্রে রাজ্য সরকারের মানে এই নামগুলো আইডেন্টিফাই করে এফআইআর করা গেল। দেখুন, আমরা এখনো বিশ্বাস করি যে পুলিশের মধ্যে, সরকারি বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন তাদের মধ্যে সৎ লোক আছেন। এই সততা এবং সঙ্গে যে মেরুদণ্ড, এইটা থাকলেই এই ধরনের অভিযোগ করা যায়। এইরকমই সংখ্যা খুব কমে যাচ্ছে ক্রমাগত।
সৌভাগ্যবশত এমন একজন অফিসারকে পাওয়া গেছিল যিনি এই অভিযোগ দায়ের করতে পেরেছিলেন। পরবর্তীকালে তিনি কি অবস্থায় আছেন আমরা জানি না, কিন্তু তিনি অ্যাটলিস্ট এই অভিযোগ দায়ের করার ক্ষমতা রেখেছেন। এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর যে রাজ্যের একজন আধিকারিক তিনি তার লেখাপড়া দিয়ে বিচার করেছেন, বিবেচনা করেছেন যে সরকারি দপ্তরে যখন তিনি কাজ করেন তখন আইনকে মান্যতা দেওয়াই তার কাজ, কোনো নেতা বা মন্ত্রীর বেআইনি কাজকে প্রশ্রয় দেওয়া নয়। এবং সে কারণেই তিনি সাহসিকতার সঙ্গে এই অভিযোগ দায়ের করতে পেরেছেন রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এবং রাজ্যের আমলাদের বিরুদ্ধেও। স্যামদা, প্রাথমিক নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে। এটা ধারণা, অনেকের ধারণা, অনেক আইনজীবী আইনজ্ঞরাও বলছেন প্রাথমিকেও যে জায়গায় পুরো বিষয়টা আছে প্যানেল বাতিলের জায়গায়, সেক্ষেত্রে সংখ্যাটা 26,000 নয়, আরো 10-12,000 বেশি। প্রাথমিকের ক্ষেত্রে সংখ্যাটা তো খুব স্বাভাবিক কারণেই অনেক বেশি, কিন্তু সেটাও খুব দ্রুত নিষ্পত্তির প্রয়োজন মামলার, যাতে দুর্নীতি মুক্ত একটা রাজ্য আমরা দেখতে পাই। তবে সেই দুর্নীতিমুক্ত রাজ্য দেখতে গেলে শুধুমাত্র আদালত অর্ডার তাতে হবে না, সাধারণ মানুষের সহযোগিতা খুব বেশি করে প্রয়োজন। কারণ এই সংবিধানকে রক্ষা করতে গেলে এবং সেই সংবিধানের যে নির্দেশিকা, যে কনস্টিটিউশনাল মোরালিটির কথা আমরা বলি, যা রক্ষার দায় রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছে তারা যেমন, তাদের যেমন একই সঙ্গে সাধারণ নাগরিকেরও। ফলে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদের উইজডমকে ব্যবহার করতে হবে, তাদের জ্ঞানকে ব্যবহার করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যারা এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, যারা এই দুর্নীতির আখড়া করে তুলেছে এই রাজ্যকে, তাদেরকে গদিচ্যুত করতে হবে, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে এবং যাতে নিরপেক্ষভাবে নির্বাচন করা যায় তার জন্য রাস্তায় থাকতে হবে। বিচারপতি অব্যাহতি নিলেন প্রাথমিকের মামলা থেকে, বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ালেন, এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন? যে কোনো বিচারপতি তার ব্যক্তিগত কারণে যে কোনো একটা পার্টিকুলার বিচার প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতেই পারেন, এ ব্যাপারে আলাদা করে দেখার কোনো কারণ নেই। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। সত্যি ঘনীভূত হচ্ছে দুর্নীতির মেঘ, কিভাবে মেঘ সরবে জানি না। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।